যে মক টেস্টে যায় যতটা হচ্ছে আর কি দেখি। মক টেস্ট এসএসটি একটা ভেক্টর আর ডাইমেনশনের উপরে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 53 নম্বর মক টেস্ট। বলো এবার আমাকে বলো কেমন কি করেছো না করেছো বলো। অনেক পড়াশোনা করেছো তোমরা, এবার একটু নিজে নিজেই বলো। স্যার বলছি আপনার কথাগুলো স্পষ্ট নয়। কথা স্পষ্ট যাচ্ছে না? স্যার এমনি আপনার হ্যাঁ কথাগুলো স্যার। মাঝে মাঝে খুবই খুবই আস্তে আসছে। আমার আচ্ছা সাউন্ডটা ঠিক হ্যাঁ স্যার আছে, স্যার, মাঝে মাঝে হ্যাঁ। কমে যাচ্ছে, আচ্ছা সাউন্ডটা ঠিক আছে মাঝে মাঝে তোমরা, কমে যাচ্ছে। আচ্ছা তোমরা ঠিক আছে, তোমরা লাইনেই থাকো, আমি আরেকবার রিকানেক্ট হয়ে, হ্যাঁ তোমরা লাইনেই থাকো, ঠিক আছে। আমরা আলোচনায় ঢুকে যাই। প্রচন্ড বড় কি বলা আছে দেখো, হুইচ সেট অফ, এক নম্বরটা বলছি, হুইচ সেট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাজ সেম ডাইমেনশন। চারটে দেওয়া আছে অপশন, চারটের মধ্যে কোন দুটো ডাইমেনশন সমান, বলো তোমরাই বলো। অপশন বি হবে। অপশন বি। অপশন বি, টর্ক এন্ড এনার্জি। অপশন ঠিক আছে। তাহলে এটা তো সিম্পল কোশ্চেন, এটা নিয়ে বলার দরকার নাই, তাই তো? এটা স্যার কি করে এরকম আমরা, স্যার সেম হ্যালো স্যার, হ্যাঁ বলছি বলো। এরকম স্যার সেম ডাইমেনশন হলে মানে যে ডাইমেনশন গুলো আমাদের জানা আছে সেগুলো তো বের করতে হলো না, হ্যাঁ যেগুলো ধরুন জানা নেই সেটা কি তাহলে আমাকে আলাদা করে রাফে বের করেই করতে হবে? হ্যাঁ অবশ্যই, তাছাড়া তো উপায় নেই, তাছাড়া তো কিছুই উপায় নেই। তারপরে নিচেরটা যেটা দুয়ে, সেটা তো টর্কের ডাইমেনশন, তাহলে এটা তো আগেই হয়ে গেল, একেরটাতেই হয়ে গেল, তাহলে সুতরাং দুয়েরটা তো আর বলা দরকার নাই। দুইয়ের অপশনটা বলো তোমরা কত করেছো? স্যার এ করেছি। ভেরি গুড। তিনেরটা কি বলেছে, এ কোয়ান্টিটি এফ ইজ গিভেন a root over h c to the power 5 g, where c is speed of light, g universal এটা একটু gravitational করে দেবেন constant। স্যার। এটা করে দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, এটা ক্যালকুলেশন করেছি, এনার্জি বেরিয়েছে। তো হয়েছে আচ্ছা কি আচ্ছা এটা? আচ্ছা এটা আমি বলে দিই আগে, তিনের অপশন লেখা আছে ডি মানে এনার্জি। ভেরি গুড, মৌসুমি বলে তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা তো বড় হবে আর কিছু নয়। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ই সমান হচ্ছে এইচ নিউ, তাহলে এইচ এর ডাইমেনশন বার করতে গেলে ই বাই নিউ, ই এর ডাইমেনশন কত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই তোমার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাই তো? কি নাকি ভুল করলাম? ও টি দিয়ে গুণ হবে, তো টি দিয়ে একটা টি কেটে যাবে, টি তো ঠিক আছে, টি তো ওয়ান হবে। এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। তারপরে কি আছে, সি ভেলোসিটি, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপরে জি, তাহলে এফ সমান হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তাহলে জি এর ডাইমেনশন হবে, এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল স্কোয়ার বাই এম স্কোয়ার। তারপর হচ্ছে তোমার এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউ টু দি পাওয়ার মাইনাস। এবার আমাকে এই যে এখানে মাত্রা, সেখানে আমাকে বসিয়ে দিতে হবে, এখানে তিনটে জিনিস বসিয়ে দিতে হবে। এই এইচ তো পেয়ে গিয়েছি, জিও পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম, তাহলে আমাকে এখানে এফ সমান কি বলা আছে, এফ সমান তাহলে আমাকে যদি ইন্ডিভিজুয়াল লিখি, এইচ এর মাথায় হাফ, সি এর মাথায় 5/2 করতে হবে, আর জি এর মাথাতেও হাফ, তাহলে এইচ এর কত বেরোলো, এইচ এর এখানে করলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মাথায় হচ্ছে এক ইন্টু সি টু দি পাওয়ার ফাইভ, মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফাইভ, ও দুই পাঁচের দুই, তার মানে তোমার কত হবে, আচ্ছা এটা মাইনাস ওয়ান, তার মাথায় পাঁচের,
নিচে জি এর মাথায় 1 এর 2 আছে, জি কত বার করলাম, এক্ষুনি জি বার করলাম, m টু দি পাওয়ার -1 l কিউ e টু দি পাওয়ার -2 এর মাথায় হচ্ছে 1 এর। তাহলে এগুলোকে যদি আমি সব এক জায়গায় করি, তাহলে m এর মাথায় 1 এর 2, আর তো উপরে কিছু নাই, নিচেও -1 এর 2 আছে, উপরে গেলে +1 এর 2, তাহলে m কমপ্লিট হয়ে গেল। গণিত l এর যায়, l এর মাথায় 2 আর 1 এর 2 কেটে গেল 1 প্লাস এখানে আছে 5 এর 2, আর এইটা -3 এর 2, l হয়ে গেল। তাকে টি এর মাথায় -1 এর 2 -5 এর 2, আর 2/2 মানে হচ্ছে মাইনাস, আর উপরে গেলে প্লাস। তাহলে এটা যে m এর মাথায় 1, l এর মাথাতে হচ্ছে 1, আর 2 3 মানে 2/2 কেটে গেল, l স্কয়ার, আর টি এর মাথায় হচ্ছে এটা যদি সবকটা করি, তাহলে এটা হচ্ছে 5 থেকে 4 4 মাইনাস 1 2, তার মানে হচ্ছে আমি গোটাটা করে দেখি একবার টি এর মাথায় কত হচ্ছে। লস হচ্ছে 2, তাহলে হচ্ছে -1 -5 প্লাস 2, তাহলে 6 4 মাইনাস এর মধ্যে হচ্ছে m l স্কয়ার টি টু দি পাওয়ার -4। বুঝে গেছে? বলো বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলছি, মানে এইখানে ধরেন বাকি প্রত্যেকটাই রাশিমালাগুলো বা মাত্রাগুলো আমাদের জানা, এবার এইগুলো ধরেন ক্যালকুলেশনের মতো ব্যাপার। তা প্রত্যেকটা ফান্ডামেন্টাল রুলটা বসাইলে মাত্রাটা চলে আসবে। এইসব ধরনের প্রবলেম স্যার মানে সাধারণত আমাদেরকে গ্রুপে ধরেন কেউ না কেউ তো করেছে। এবার এইগুলোতে স্যার অনেক টাইম যাচ্ছে, কিন্তু স্যার অ্যাকচুয়ালি কোশ্চিনটাতে সেরকম কিছুই নেই। এবার স্যার এই জন্য স্যার আগেকার মককে স্যার অনেক দেখবেন একটা মক শেষ হতে, মানে একটা মক আপনার কাছে ডাউট ক্লিয়ারিং হতে প্রায় 3-4টে ক্লাস লেগেছে। তাই স্যার ওই জন্য বলছি স্যার, মানে এই ধরনের প্রবলেমগুলো যারে আটকাবে আমাদের গ্রুপে, আমার বা আমাদের কারো আটকাইলো, প্রথম আগে গ্রুপে দেবো, দিয়ে যদি মনে করেন কেউ না কেউ তো করেছে, তারা যদি একটু করে পাঠাই, তবে তাহলে স্যার এইখানে এত টাইমটা যাবে না। সেটাই তো আমি ধরো হ্যাঁ প্রথম স্যার থেকে বললাম। মনিরুল ঠিকই বলেছে। এই অঙ্কটা আমি পুরোটা করেছিলাম, বেকার টাইম নষ্ট, ঠিকই তো বলেছে। এবার আমি বলি, চারেরটা দেখো কি বলছে। স্যার কি বলা আছে? চারেরটা স্যার বি এসেছে স্যার আমার। চারেরটা অপশন আছে, দেখি চারের অপশন ডি আছে, তোমার কি আছে বি? না স্যার ডি, স্যার ডি। হ্যাঁ ডি অপশন ঠিক আছে, তোমার খাতায় ডি লেখা আছে, অপশনের জায়গায় আমার ডি ঠিক আছে। এই প্রবলেমটা কিন্তু কঠিন হতে পারে, কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু এই যে তোমাদের যদি বললাম কঠিন শিখাচ্ছে এখন, এই কঠিন এগুলো এখন তোমাদের করতে হবে, এগুলো এখন তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হচ্ছে। যদিও এটা পিজিটি লেভেলের কোশ্চেন, কিন্তু আমি বলছি না কোনো কোশ্চেনই ভাবতে বাদ না যায়, এরকম করতে হবে। if speed v, acceleration a, force f are considered as fundamental unit, the dimension of your modulus will, তাহলে কি বলেছে যে ফোর্স, স্পিড, অ্যাক্সিলারেশন, ফোর্স এগুলোকে যদি আমি ফান্ডামেন্টাল মানে এইটা দিয়ে লিখতে হবে। আমরা ফান্ডামেন্টাল ইউনিট মানে কোশ্চেনে কি বলতে চাই যে আমরা এম এল টি এই তিনটাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলি, কিন্তু যদি ফান্ডামেন্টাল ইউনিট এই তিনটে হতো, তাহলে আমরা ইয়ং মডুলাস কি করে আমরা লিখতাম সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এবার মনিরুল কি করে দেয় তোমারটা আগে শুনি, তারপরে আমি বলছি। হ্যাঁ স্যার, প্রথম স্যার এটা অপশন টেস্ট করে করেছি, কারণ স্যার ইয়ং মডুলাসের ওটা তো স্যার ওই যে স্টেনের তো কোনো রাশিমালা হয় না, স্ট্রেসের রাশিমালাটাই ইয়ং এর মডুলাসের ইয়েটা রাশিমালাটা এফ বাই এ দিয়ে, ওটা যেটা আসছে মানে প্রেসারের ওই রাশিমালাটার মতো দিয়ে, এখানে স্যার প্রত্যেকটার যেটা ভিটি ওই যে মানগুলো বসে বসে অপশন টেস্ট করে স্যার আমার ডি এসেছে। আচ্ছা ঠিক আছে, মনিরুল একটা অপশন করেছে, নিজের মতন করেছে, যেহেতু আমি একদম বেসিক জিনিস থেকে শিখাচ্ছি, অনেকে আছে আমি বলে দিই এরকম ধরনের প্রবলেম থাকলে আমি জানি স্পিড
মানে ভেলোসিটি যে ডাইমেনশন সেটা হচ্ছে প্রথমে আমি এগুলো লিখে দেবো এল টি টু দি পাওয়ার মাইনাস। আমি এটা সিম্পল আকারে শেখাচ্ছি, এটা করলে জটিল জটিল এলেও তোমাকে কোনো অপশন টেস্ট না করলে একটু সময় লাগবে, কিন্তু এগুলো সকলেই পারে। ভেলোসিটি মানে হচ্ছে এল টি টু ওয়ান, এটা হয়ে গেল। অ্যাক্সিলারেশন এ, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো। আর ফোর্স তার মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই কটা আমি ডাইমেনশন পেলাম। এবার কি বলেছে যে ইয়ং মডুলাস, ডাইমেনশন ইয়ং মডুলাস এই তিনটের উপর কি বলেছে, আমি ধরে নিলাম যে ইয়ং মডুলাস এদের উপরে নির্ভরশীল, ভি এর উপরে এক্স, অ্যাক্সিলারেশনের উপরে ওয়াই, আর ফোর্সের উপরে জি। বুঝে গেছে? আমি জানি না, আমি ধরে নিলাম এরা এভাবে নির্ভরশীল, আমি সমান সমান দিয়ে দিই। আমি এখানে কিন্তু ধ্রুবক রাশি যেহেতু নাই, ডাইমেনশন বার করতে হবে। ইকুয়েশন যেহেতু বার করতে হচ্ছে না, ধ্রুবক রাশি সমান আমি ধরতে হবে, ডাইমেনশন দিয়ে আনাই। এবার আমি যদি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন লাগাই, এবার যদি আমি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি ডাইমেনশন লাগাই, তাহলে কিন্তু আমার জটিল জটিল দিলেও আমার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এইদিকে কার ডাইমেনশন আছে, ইয়ং মডুলাস, ফোর্স পার এরিয়া, তাই তো। তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস সঙ্গে সমান হয়ে যাচ্ছে ভেলোসিটি এল টি টু দি পাওয়ার, তাহলে এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস এক্স গণিত। তারপরে কি আছে এ, তারপরে এল টু দি পাওয়ার ওয়াই গণিত। এর সঙ্গে কি আছে এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার এল এম এল, তার মানে জেড টি টু দি পাওয়ার মাইনাস টু জি। তাহলে আমি সমস্ত রাশিগুলোকে এবার আমি ইয়ে করি। তাহলে এখানে দেখো এম আছে, আর এইদিকে এম কটা আছে, এইদিকে এম একটাই আছে মনে হয় না, এদিকে এম একটাই আছে, জেড আছে, এখানে তোমাদের বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না মনে হয়। আমি ডাইমেনশন অ্যানালাইসিস করছি এবার। তাহলে দুই দিকে ডাইমেনশন আমি সমান করে দেবো। দেখো এদিকে মাথায় এম এর মাথায় ওয়ান আছে, আর এখানে দেখো লাস্টে শুধুমাত্র এম আছে, শুধুমাত্র এম এর মাথায় জেড, তাহলে জেড সমান ওয়ান হয়ে গেল, একটা বেরো জেড সমান। তারপরে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এল এর মাথায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ। আরেকটা দেখো মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড সমান হচ্ছে দেখো মাইনাস টি এর মাথায় যেটা আছে। তাহলে এই দুটো যদি আমি সমস্যার সমাধান করি, গামার মান তো আমি আগেই বসিয়ে দিয়েছি, জেড এর মান আগে আলফা বিটা গামান্তরিত করে, জেড এর মান যদি আমি আগেই বসিয়ে দিয়েছি, তাহলে জেড এর মান যদি আমি আগেই বসিয়ে দিই, তাহলে এই দুটো সমীকরণ দেখো এদিকটা এদিকে চলে যাবে, তাহলে 2 হয়ে যাবে। এরকম করে আমার খাতায় যেটা শর্টকাট সমাধান করা আছে সেটা হচ্ছে যে আমার ওয়াই এর মান তো এক প্রথমেই বেরিয়েছে, তাহলে সেখান থেকে আলফার মান বেরোবে -4, আর আলফা খাতাতে আলফা কত, এক্স সমান হচ্ছে মান বেরোবে -4, আর ওয়াই এর মান বেরোবে 2। আর এটা যদি এখানে বসিয়ে দাও, বসিয়ে দাও তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স এর মান বেরিয়েছিল -4 ভি টু দি পাওয়ার -4, আর তারপরে ওয়াই এর মান বেরিয়েছিল 2, আর জেড এর মান বেরিয়েছিল 1। জেড মান হচ্ছে ঠিক আছে। তাহলে এই 4 অপশন, তাহলে এইটা আমার শর্টকাটে এটা করা ছিল, মানে অনেক রকম পদ্ধতিতে করা যায়। মনিরুল যেটা বললো যে ওরা একবারে ব্যাক প্রসেসে, মানে যোগ মডুলাস যেহেতু স্ট্রেনের উপর নির্ভর করছে না, স্ট্রেসের উপর নির্ভর করছে, স্ট্রেসটা এখানকার ডাইমেনশন দিয়ে করে সেটা করেছে, ঠিকই আছে। কিন্তু একদম যদি আমি প্রথম থেকে শিখতে চাই, তাহলে আমার ডাইমেনশন অ্যানালাইসিস করলে কি হবে, আরো যদি জটিল জিনিস দেয় সেগুলো বেরিয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজ হবে
যে ইয়ং মডুলাস যে তিনটে রাশি ফান্ডামেন্টাল বলছে তার উপর আমি এক্স ওয়াই জেড বা আলফা বিটা গামা যে কোনো মাত্রা দিয়ে আমি ধরে নিলাম। এবার সেই যে ফান্ডামেন্টাল যে রাশিগুলো তারা যে এমএলটির উপরে কি করে নির্ভরশীল সেটা লিখে দিলাম, যে দুই দিকে ডাইমেনশন অ্যানালাইসিস করলাম, তাহলে বেরিয়ে গেল। আমি দু তিন রকম পদ্ধতি দেখেছি, তার মধ্যে আমি দেখেছি এইটাই বেশি অথেন্টিক, মানে এটা টাইম বেশি লাগলো, এররটা কিন্তু সম্ভাবনা কম, এররটা এখানকার মধ্যে সম্ভাবনা কম, তাই জন্য আমি মনে হচ্ছি সময় বেশি লাগলে এটা করতে পারো। তাছাড়া মনিরুল যেভাবে করেছে সেটা করলেও কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারো। If surface tension is moment of inertia I and Planck constant H were to be taken as the fundamental unit, the dimensional formula of linear momentum will be সেই একই প্রবলেম, সেই একই রকম প্রবলেম যেটা এক্ষুনি করলাম, সেই একই রকম বললাম। প্রথমে কাজ তোমাদের হবে সারফেস টেনশনের ডাইমেনশনটা এম এল টি যার উপর নির্ভরশীল সেরকম করবে। সারফেস টেনশন এফ বাই এল। স্যার এটা স্যার সিএস এর জন্য। আচ্ছা ঠিক আছে, মনিরুল উত্তরটা বলেছে, উত্তর কত এসে বলো? স্যার সি স্যার। হ্যাঁ খাতায় সি লেখা, ভেরি গুড, সিটাই। তাহলে আমি এটার ভেতরে যাচ্ছি না, আমি যেমন করে করতে হবে সেটা বলছি। যে প্রথমে আমার কাজ হবে সারফেস টেনশনের আমার মাত্রাটা এমএলটি এর উপর দিয়ে লেখা। মানে এখানে কোশ্চেনে বলতে চাইছে যে আমরা ফান্ডামেন্টাল ইউনিট ধরি এমএলটি, কারেন্টের আই এগুলোকে, কিন্তু এই যে ফান্ডামেন্টাল ইউনিট যদি ওগুলো না হয়, যদি সারফেস টেনশন হতো, মুভমেন্ট অফ ইনার্সিয়া একটা হতো, প্লাঙ্ক কনস্ট্যান্ট হতো, তাহলে আমরা লিনিয়ার মুভমেন্টামকে আমরা কি হিসাবে কিভাবে লিখতাম, আর এই তিনটে রাশি দ্বারা কিভাবে আমি লিখতাম। তাহলে আমার প্রথম কাজ হবে যে সারফেস টেনশনের যে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটের উপর যেভাবে নির্ভরশীল তার আমি রাশিটা লিখব, সেটা কাজ হলো। তারপরে মুভমেন্ট অফ ইনার্সিয়া মানে এম আর স্কোয়ার, তাহলে এম এল টু স্কোয়ার হলো। এন্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো আমি কত ইম্পর্টেন্ট আমি আজকে ক্লাসে বললাম। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেমন বার করতে হবে সেরকম মুখস্থ করতে হবে, কারণ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমি বারবার বলছি স্কুল সার্ভিস বা ফিজিক্সে এরকম ধরনের এন্ট্রান্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ফোন এসে একটু রিসিভ করে নিই। ঠিক আছে, তারপরে ছয়েরটা দেখো, the potential energy of a particle varies with the distance x from a fixed origin u সমান এত, where a b are the constant, the dimension of a b, দুটো ডাইমেনশন গুণফল করে দিয়েছে। এবার দেখো এইগুলা কিন্তু আমি বারবার বলছি, এগুলো আমি একটু বেশি জয়েন্ট এন্টার অ্যাডভান্স বা এরকম ধরনের বই বা নিচের বই আমি এগুলো থেকে দিয়েছি। তোমাদের চোখে হয়তো আপাত দৃষ্টি এগুলো কঠিন লাগবে, বলবে স্যার এত কঠিন কি আসবে, কিন্তু যেহেতু আবার তোমরা 2 বছর ধরে পড়ছো, আমি বারবার বলছি সোজা তো করেছোই, একটু কঠিনই প্র্যাকটিস করো। এই পিডিএফ দুটো একটু কঠিনই দেওয়া আছে, হ্যাঁ, তাইলে এগুলো তোমাদের আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও। হ্যাঁ বলো। এটা স্যার একটু বলে দিন, হালকা করে হিন্টসটা একটু দিয়ে দিন আর কি। 6 দাগ কোনটা? এটা এখন হচ্ছে 6 দাগ 6। হ্যাঁ আমি বলে দেবো, আমি তো অবশ্যই বলে দেবো। তা এগুলো একটু কঠিন তোমাদের মনে হলো, এগুলো কিন্তু কিছু করার নাই, এগুলো একটু করতে হবে। তাহলে এখানে কি বলা আছে? স্যার বলছি এটা কি অপশন ডি হবে? 6 এর অপশন হ্যাঁ অপশন ডি, 6 এর অপশন ডি, ভেরি গুড। কে বললে? হ্যাঁ স্যার ঠিক আছে, সে মৌসুমী। মৌসুমী, ভেরি গুড, মৌসুমী খুব ভালো প্র্যাকটিস করে। ঠিক আছে, এ আর বি এর দুটো জিনিসের আমাকে এখানে বার করতে বলেছে, তাই তো? বলো মৌসুমী কি করে পড়েছো তুমি বলো। হ্যাঁ স্যার বলছি। স্যার ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, দিয়ে ওখান থেকে ক্যালকুলেশন করেছি বজ্রগুণ করে যা এসছে, আবার হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স কিউব প্লাস হাফ কে এক্স স্কোয়ার ইন্টু বি ইকুয়াল টু এ রুট এক্স, একটু বড় এসছে, অনেকটা বড়। তারপরে হাফ কে এক্স কিউবের, হ্যাঁ এক্স কিউব ইকুয়াল টু এ রুট এক্স, ওখান থেকে স্যার এর ভ্যালুটা বের করেছি।
দিয়ে আবার বি এর ভ্যালু বের করেছি, দিয়ে এ ইন্টু বি করেছি। ঠিক আছে, আমি বুঝতে Hello, sir? পারছি তুমি। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আমি করেছি স্যার মানে এই দিকটা ইউ, যেহেতু এটা পোটেনশিয়াল এনার্জি এনার্জি রাশিমালা, আর ওইটা স্যার ওই দিকটা মানে টোটালটাও ওই দিকটা হবে একটা এনার্জি রাশিমালা হবে। দিয়ে স্যার ওই যেহেতু ওই সমান মাত্রা অনুযায়ী যোগ বিয়োগ হয়, ওইভাবে বাম পক্ষ ডান পক্ষ করে আমারও ডিএ এসেছে। ঠিক আছে, অপশন তো ডি ঠিকই আছে। এবার যা হোক, সবারই যারা করেছে তাদের উত্তর মিলেছে, তাই আমি এটা বলে দিই। প্রথমে এটা আছে একটু আগেই করাছিলাম, যেহেতু এক্স এর ডাইমেনশন ডিস্টেন্স, তাহলে অবশ্যই বি এর ডাইমেনশন কি হবে, ডিস্টেন্সেরই হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বি এর ডাইমেনশন হয়ে গেল। এবার আমাকে বার করতে হবে এ এর ডাইমেনশন। তাহলে এ এর ডাইমেনশন সমান হচ্ছে ইউ এর ডাইমেনশন গণিত, আমাকে এখানে নিচেটা গোটাটা হচ্ছে লেন্থের ডাইমেনশন, কোনাকুনি গুণ করছি, লেন্থের ডাইমেনশন বাই এক্সটাও লেন্থ, লেন্থের মাথায় half। তাহলে আমি এখানে ইউ এর ডাইমেনশন বসাবো, আর এখানে লেন্থ, এখান থেকে এটা বাদ দিলে 1-2 হয়ে যাবে, এটা চলে গেল। তাহলে এখানে এটা হয়ে যাবে কি, এনার্জির যে ডাইমেনশন আমি লিখবো, তার সঙ্গে এল টু দি পাওয়ার হাফ গুণ করব, তার সঙ্গে আর বিটা গুণ করবো, এলটা গুণ করবো, খালি হয়ে যাবে। তাহলে আমার এত কঠিন খাটতে হচ্ছে না। বোঝা গেছে না? আরো করে দিতে হবে ডিটেলস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। In a formula x সমান 3y z square, x y have the dimension of capacitance and magnetic induction। হ্যাঁ বলো। বলছি ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে সবসময় লেখা হয় কেন? থার্ড ব্র্যাকেটে কেন লেখা হয় বলতে, আমি যতদূর জানি যে সবকিছু যেমন এটা নোটেশন ব্যবহার করা হয় মাত্রা বোঝানোর জন্য, থার্ড ব্র্যাকেট যে কোনো জায়গায় ডাইমেনশন থার্ড ব্র্যাকেট থাকলে তার ডাইমেনশন বোঝাচ্ছে এই জন্য। কিন্তু এর পেছনে অন্য কিছু কারণ আছে নাকি সেটা আমার এই মুহূর্তে জানা নেই। জানা ঠিক আছে যে আছে। থার্ড ব্র্যাকেট কেন লেখা হয়, যেমন যোগ প্লাস চিহ্ন বলতে গেলে আমাকে যোগ বোঝাচ্ছে, সেরকম এটা মাত্রাটাকে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট করা। এবার কেন থার্ড ব্র্যাকেটকে চয়েস করেছে সেটা আমার এই মুহূর্তে জানা নেই। আমি তাহলে যদি জানা থাকে আমি তোমাকে পরে জেনে জানাবো এটা কোনো স্পেসিফিক কোনো কারণ আছে কিনা। ঠিক আছে? ঠিক। আচ্ছা 44-এ কত করে দিলাম? আচ্ছা এটা 7-এরটা কেউ করেছো? হ্যাঁ স্যার, সাতেরটা মিলাতে পারিনি। 7-এরটা আমি সাথেটা আমার এ এসেছে। কত হচ্ছে এ, 7-এর এ অপশন এ। মনিরুল ঠিক বলেছে। বলো মনিরুল, কি স্যার বলা ওটা আছে স্যার ফর্মুলা? ওই ক্যাপাসিটেন্স মানে ওই সি 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 একটা আছে স্যার, সি সমান কিউ বাই ভি। এবার কিউ মানে তো স্যার আধান আইটি, আর ভি মানে ওখানে স্যার আই আর, দিয়ে ওইখান থেকে রাশিমালাগুলো এসেছে স্যার। আর স্যার ম্যাগনেটিক ইন্ডাকশন যেটা, ওটা স্যার ওই মানে ওই যে চৌম্বক বলের যে মানটা আছে এফ সমান বি কিউ ভি, ওইভাবে বসিয়ে দিয়ে স্যার ওই কিউ ভি টার্মটা স্যার কাটাকাটি হয়েছে, যে এটা এসেছে। আচ্ছা আচ্ছা, মনিরুল একটা নিয়মে করেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি যাই তাহলে কি বলা আছে, ইন ফর্মুলা x1 3y z square x and z have dimension of x and z dimension of capacitance and magnetism, then the dimension of y f যা হোক, y সমান হচ্ছে x by 3z square। ঠিক আছে, y সমান হচ্ছে x by 3z square, এটা হয়ে গেল। এবার এক্সটা কার ডাইমেনশন, ক্যাপাসিটেন্স। তাহলে আমার ক্যাপাসিটেন্সের ডাইমেনশন, ক্যাপাসিটেন্সের এনার্জি সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এবার সি এর মানটা স্কোয়ার দিয়ে গুণ করে এরকম যেতে হবে। আমি
ওটাকে ঢুকতে গেলে আর গোটা আবার ডিটেলসে ঢুকতে হবে, আমি যাচ্ছি না। তাহলে আমি ক্যাপাসিটেন্সের ডাইমেনশনটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি m টু দি পাওয়ার -1 n টু দি পাওয়ার -2 p স্কয়ার q টু দি পাওয়ার 2। এটা আমি ক্যাপাসিটেন্সের ডাইমেনশন পেয়ে গেলাম। একইভাবে একটা ডাইমেনশন জেড এরটা, ডাইমেনশন অফ ম্যাগনেটিক ইন্ডাকশন m t টু দি পাওয়ার -1 q টু দি পাওয়ার -1, এটা করলাম। এবার এইটা আমি এখানে বসিয়ে দেবো। এটা যদি বসিয়ে দিই তাহলে উত্তর আসবে m টু দি পাওয়ার -3 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার। প্রথমে তাহলে যারা নিউ একদম পড়ছো যদি থাকো ক্লাসে, প্রথমে আমাকে একটু ডিটেলসে ঢুকতে হবে। এটা একটু পরে তোমাদের জানা সুবিধা হবে, কারণ ক্যাপাসিটেন্সের ডাইমেনশনটা কোথা থেকে আসছে, ম্যাগনেটিক ইন্ডাকশন ডাইমেনশনটা কোথা থেকে আসছে সেগুলো জানার জন্য। যদিও এটা অ্যাডভান্স ব্যাচে মানে পরবর্তী ব্যাচের জন্য করছি বলে তারা পারছে, নিউ কমান্ডার হয়তো এটা করতে পারবে না, নতুন যেহেতু, মানে এটা একটু শেখার পরে এটা করা যাবে। সেটা পুরোটা ঠিক করেছিলাম, c ইকুয়াল টু কিউ বাই ভি না করে কিউ ভি করে দিয়েছি, ওখানে ভুল করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা একটু কঠিনই আছে, এটা একটু বললাম কঠিন বই থেকে নিয়ে তো, ওই জয়েন্টেড বই থেকে নিয়ে তো, সেই জন্য হয়তো একটু কঠিনই হয়ে গেছে। আবার এসে একই কোশ্চেন আছে এনার্জি, ওই কোশ্চেনটা বলছে ডবল হয়ে গেছে, এনার্জি না টোটাল এরকম ধরনের কোশ্চেন একটু করলাম একটু আগে। হ্যাঁ, একটু আগে করলাম ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে, যে একই রকমের জিনিস এটাই চলে এসছে, যে এনার্জি E, velocity V, time T are chosen as fundamental quantities, the dimension of our surface tension. তো সারফেস টেনশন কে ধরে নেবো e টু দি পাওয়ার x, v টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার z। এবার E এর যে এনার্জি ডাইমেনশন m এর কি, এর v এর ডাইমেনশন t ডাইমেনশন লিখবো, এদিকে সারফেস টেনশনের ডাইমেনশনটা লিখবো, দুইদিকে কম্পেয়ার করবো, এক্সপ্রেশন মান বেরিয়ে যাবে। The expression for viscous force F, আচ্ছা এর স্যার এটা কি অপশন সি হবে স্যার, 8এরটা? হ্যাঁ 8এরটা অপশনটা বলছি, আছে সি 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 আর হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, নয়টা বলছে the expression for viscous force F acting on a tiny steel ball of radius r moving in a viscous, যেগুলো এটা constant v with the help of the method of dimension। তাহলে এটা তো আমরা জানি, ভিসকাস ড্রাগের ফর্মুলা বার করতে বলে কি অপশনে, তো এটা কোশ্চেন একবারে থিওরি থেকে দিয়েছে, কিন্তু আমার ডাইমেনশন অ্যানালাইসিসটা বারবার করা হয়। হ্যাঁ স্যার, এটা ডাইরেক্ট স্টোকস লটা মনে রাখলে হবে। আর আর এই স্টোকস লটা আমার ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা বার করেছি পরীক্ষাতে, সুতরাং এটা আমার নরমালি আমরা জানি। হ্যাঁ স্যার, ওই কে এর জায়গাতে 6 পাই হয়ে যাবে। হ্যাঁ, কে এর জায়গায় 6 পাই হয়ে যাবে, এটা আজকেও ক্লাসেও বুঝাচ্ছিলাম। ডাইমেনশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি ভি, এটাও সেই ইয়ে থেকে, ভিসকোসিটি থেকে। ভেলোসিটি এই তিনটের উপর নির্ভরশীল, তাহলে ইটা, রো আর আর এর আমরা ডাইমেনশন লিখবো, এদিকে ভেলোসিটি ডাইমেনশন লিখবো, দুই দিকে তুলনা করবো, তাহলে বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, ওই ওই একটা রাশিমালা ছিল, ওই রেনল্ডস নাম্বার বলে, ওই রাশিমালাটাই। হ্যাঁ, রেনল্ডস নাম্বার, ঠিক বলি। তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটি বার করতে হ্যাঁ স্যার অপশন এ এসছে। হ্যাঁ এই স্যার, ভিসি সমান হয় কে ইটা বাই রো ভি, তাই তো? এই রো আর, এখানে কেটাকে রেনল্ডস নাম্বার বলা হয়, ঠিক আছে? তাহলে ইটাটার ক্ষেত্রে 1 হয়, আর রো আর আর এর ক্ষেত্রে এই যে নিচে আছে -1 তাহলে এটা যদি মনে রাখি তাহলে নরমালি হয়ে যাচ্ছে। আর এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা ওই ডাইমেনশন অ্যানালাইসিস করে বার করতে হবে। এই ইকুয়েশনটা দিয়ে স্যার মাদ্রাসা সার্ভিসে একটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রো আর আর এর সঙ্গে সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে, এরকম। মাদ্রাসার কোশ্চেন কিন্তু খুব ভালো হয়েছে, মাদ্রাসার কোশ্চেনকে খারাপ বলতে হবে না, আমি ইউটিউবে একটা ক্লাস করে দিয়েছি তোমাদের। হ্যাঁ স্যার, মানে 2016-তে যে কোশ্চেনটা হয়েছিল এসএসসির, তার চেয়ে স্যার মানে অনেক গুণ লেভেলের কোশ্চেন। 2016-তে শুধু একটা এসেছে ডিপ বগলি রাশিমালা কোনটা, আর এইটাতে